ওকে, সো প্যাসিভ সেন্টেন্সেস। এখন অ্যাক্টিভ প্যাসিভ বিষয়গুলো যদিও আমরা যখন স্কুল কলেজে পড়াশোনা করেছি তখন আমরা এই জিনিসগুলো নিয়ে একটু হচ্ছে ডিটেলস শিখেছি। বাট তারপরও দেখা যায় আমরা যখন আইএলসে এগুলার ব্যাপারে হচ্ছে লিখতে যাই বা আমরা এই প্যাসিভ সেন্টেন্সেস যখন ইউজ করতে যাই তখন আমরা ব্লান্ডার করে বসি। সো আমরা এই জায়গাতেই হচ্ছে আজকে কাজ করব কিভাবে আমরা পারফেক্টলি এবং ক্লিয়ারলি প্যাসিভ সেন্টেন্সেস বুঝতে পারি এবং লিখতে পারি, সেই জিনিসটা আজকের ক্লাসে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমাদের প্রথমেই যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে ভয়েস। মানে ভয়েস আসলে কি, ভয়েসের টাইপ হচ্ছে দুইটা, সেটা আমরা জানি। তার আগে আমরা জেনে নিই যে ভয়েস আসলে কি। তো ইংলিশ গ্রামারে ভয়েস বলতে আসলে বোঝায়, বাংলায় যদি বলি ভয়েস মানে হচ্ছে বাচ্য। তো বাচ্য মানে কি, মানে হচ্ছে কথা বলার স্টাইল। হ্যাঁ, কথা বলার স্টাইল সেটাকেই বলা হয় হচ্ছে বাচ্য, বা আপনি ধরতে পারেন ভয়েস আর কি। ভয়েস বলতে মূলত ওয়ে অফ স্পিকিং কে বোঝায়, যে আমি কি ডাইরেক্টলি কথা বলতেছি নাকি আমি ইনডাইরেক্টলি কথা বলতেছি, সেই জিনিসটাই হচ্ছে ভয়েসের মাধ্যমে গ্রামাটিক্যালি হচ্ছে এক্সপ্লেইন করা হয় আর কি। তো আমরা যদি জিনিসটা বোঝার চেষ্টা করি, আমরা বললাম যে ভয়েস আসলে দুই ধরনের টাইপ আছে, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস চেনার উপায় কি, আমি কিভাবে একটা সেন্টেন্স দেখে চিনবো যে সেটা অ্যাক্টিভ ভয়েসের? সেই জন্য আমি হচ্ছে এই বাংলা সেন্টেন্সটা আপনাদেরকে লিখে দিছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে যে কাজ করে, মানে সাবজেক্ট, তাকে দিয়ে সেন্টেন্সটা শুরু হবে। কার ক্ষেত্রে? অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। তাইলে অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যে কাজ করে তাকে দিয়ে সেন্টেন্স শুরু হয়। আপনারা এক্সাম্পল হিসেবে এই টেবিলের বাম পাশের যে এক্সাম্পল গুলো সেগুলো দেখতে পারেন। আপনি যদি খেয়াল করেন, প্রথম সেন্টেন্সটা বলতেছে যে দ্য ক্যাট চেজড দ্য মাউস। এখানে আসলে কাজটা কে করতেছে? এখানে কাজটা মূলত হচ্ছে চেজ করা। এই যে চেজ করাটা হচ্ছে কাজ। আর এখানে কাজটা কে করতেছে? কাজটা করতেছে ক্যাট। আপনি তাহলে দেখেন দা ক্যাট, মানে ক্যাটকে দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে। তার মানে যে কাজ করতেছে তাকে দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে। সো দ্যাটস দ্য প্যাসিভ সেন্টেন্স। আচ্ছা, সরি, দ্যাটস দ্য অ্যাক্টিভ সেন্টেন্স। তো এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। অ্যাক্টিভ সেন্টেন্সে যে কাজ করে তাকে দিয়ে সেন্টেন্স শুরু হয়। আপনারা পরের দুইটা এক্সাম্পলও দেখতে পারেন যে শি রোট আ লেটার, সে একটা লেটার লিখেছিল। তো শি রোট এ লেটার, এখানে দেখেন সে লেটার লিখেছিল, তাকে দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে শি। সো এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আই সো হিম, আমি তাকে দেখেছি। তো এখানে আহ, দেখাটা হচ্ছে মূল ভার্বটা আর কি, যেটা হচ্ছে ভার্বটাকে আইডেন্টিফাই করে, সেটা হচ্ছে যে দেখা, আমি তাকে দেখেছি। তো এখানে কাজটা কে করেছে? আমি করেছি। সো আমাকে দিয়ে আই, আই দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে। সো এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। তো ঠিক উল্টা ভাবে প্যাসিভ সেন্টেন্স আসলে কি? আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স আসলে আমরা বুঝলেও ইউজ করতে পারি, না বুঝলেও ইউজ করতে পারি, কিন্তু ঝামেলাটা হয় প্যাসিভ সেন্টেন্স নিয়ে মেইনলি। তো আমরা এটা আজকে মেইন ফোকাস দিয়ে বোঝার চেষ্টা করবো যে প্যাসিভ সেন্টেন্সেস আসলে কি। তো প্যাসিভ সেন্টেন্সেস হচ্ছে যার উপর কাজ করা হয় বা যার উপর কাজ হয় বা কাজ প্রয়োগ হয় বা ভার্ব প্রয়োগ হয় তাকে দিয়ে সেন্টেন্স শুরু হয়। তো এখানে দেখেন আমি মূলত বলছি যে যার উপরে, যে ব্যক্তি বা বস্তু, মূলত বস্তুর উপরেই কোনো কাজ করা হয়, ব্যক্তির উপরেও হইতে পারে। সেটা এক্সাম্পলে আমরা গেলে আমরা ক্লিয়ারলি বুঝবো। তো দেখেন যার উপর কাজ হয় তাকে দিয়ে সেন্টেন্স শুরু হয়। এটা কিভাবে? দেখেন আমি ডান পাশের যেই কলামটা সেখানে বলা হচ্ছে দ্য মাউস ওয়াজ চেজড বাই দ্য ক্যাট। মানে মাউসটাকে চেজ করছিল, মানে কাজটা চেজ করা জিনিসটা ঘটছে কার উপর? ঘটছে এটা মাউসের উপর। কে ঘটাইছে? ক্যাট ঘটাইছে। তাইলে দেখেন যার উপর ঘটছে, মাউসের উপর, মানে ইঁদুরের উপর এটা ঘটছে। সো ইঁদুরকে দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে। সো দ্যাটস দ্য প্যাসিভ সেন্টেন্স। যার উপর কাজ হয় বা মানে যে ব্যক্তি বা বস্তুর উপর কাজ হয় সেটাকে দিয়ে সেন্টেন্স শুরু হয়। তো প্রথম এক্সাম্পলে দেখতে পাচ্ছি যে একটা প্রাণীর উপর কাজ হয়েছে, মানে চেজ করা হয়েছে। কাজ বলতে এখানে চেজ বোঝাচ্ছে। তো তাকে দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। দ্য মাউস ওয়াজ চেজড বাই দ্য ক্যাট। তো এখানে মাউস হচ্ছে আহ, যার উপর কাজ হয়েছে বা ভার্বটা যার উপর প্রয়োগ হয়েছে। তো মাউসকে দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। পরের এক্সাম্পলটা প্যাসিভ সেন্টেন্স, আপনারা দেখতে পাচ্ছেন আ লেটার ওয়াজ রিটেন বাই হার। এখানে দেখেন সে, হার মানে সি। তো সে কিছু একটা কাজ করছিল, আমরা আগে দেখছিলাম না, সে কাজ করছিল, তার কাজটা কি? লিখা। লেখাটা কোন জিনিসটার উপর প্রয়োগ হয়েছে? লেখাটা প্রয়োগ হয়েছে একটা লেটারের উপর, এবং দেখেন লেটারকে দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে। তো এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স, যার উপর কাজ হয় তাকে দিয়ে সেন্টেন্স শুরু হয়। সো এই জিনিসটা আমরা ক্লিয়ার করব। আর লেটার, আচ্ছা এরপরেরটা দেখেন, আই সো হিম, আমি তাকে দেখেছি। তা দেখাটা হচ্ছে কাজ, কে দেখেছে? আমি দেখেছি। কাকে দেখেছি? দেখা জিনিসটা কার উপর প্রয়োগ হয়েছে? তার উপর। তাইলে দেখেন তাকে দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, হি। তো এটা হচ্ছে
যার উপর কাজ হয়েছে, হি মানে তার উপর কাজ হয়েছে, তাকে দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, সো এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। তাহলে এই ডান পাশের যে কলামটা সেটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স গুলা লিখছি, আর বাম পাশের কলামে হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স গুলা লিখছি। আশা করি অ্যাক্টিভ এবং প্যাসিভ এর বিষয়টা ক্লিয়ার আপনাদের, যে আমরা একটা সেন্টেন্স দেখে কিভাবে আইডেন্টিফাই করব সেটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, এটুকু আশা করি আপনাদের ক্লিয়ার। তো এটা 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 একটা বিষয় গেল। এখন দেখেন আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি এখানে প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আপনারা এই তিনটা প্যাসিভ সেন্টেন্সে যদি একটু ভালো করে তাকান তাইলে দেখতে পাবেন যে এই সেন্টেন্সগুলোর শেষে কার দ্বারা কাজটা হয়েছে সেটা আমরা বাই ব্যবহার করে লিখে দিছি। বাই দ্য ক্যাট, বাই হার, বাই মি। কিন্তু আমি যদি এই বাই দ্য ক্যাট মুছে দেই, দ্য মাউস ওয়াজ চেজড, তাও কিন্তু এই সেন্টেন্স একটা অর্থপূর্ণ সেন্টেন্স। মানে প্যাসিভ সেন্টেন্সে যে কাজ করে সে মুখ্য না, কাজটা যে হইছে সেটাই মুখ্য। যে কাজ করে তার কথা উল্লেখ করলেও হয় না করলেও হয়, এরকম একটা বিষয় প্যাসিভ সেন্টেন্সে। তো দেখেন দ্য মাউস ওয়াজ চেজড, এটুকু বলে যদি আমি সেন্টেন্সটা শেষ করে দেই তাও কিন্তু এটা একটা অর্থপূর্ণ সেন্টেন্স। কিন্তু আমি যদি এটুকু বলে শেষ না করে আমি এখানে যদি বাই দ্য ক্যাট, ক্যাট বলে এই জিনিসটাকে অ্যাড করি, তাও কিন্তু সেন্টেন্সটা হচ্ছে অর্থপূর্ণ হয়। তো বিষয়টা এরকমই যে হচ্ছে আমি যে কাজ করে তাকে দিয়ে যদি, তাকে যদি আমি উল্লেখও করি তাও হবে, যদি উল্লেখ না করি তাও হবে। এটাই হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। তো দেখেন এখানে পরেরটাতেও সেম, আমি যদি এই যে বাই হার এটা যদি আমি মুছে দেই তাও কিন্তু সেন্টেন্সটা একটা অর্থবহ বা অর্থপূর্ণ সেন্টেন্স। এটা যদি এরকম হয় যে আ লেটার ওয়াজ রিটেন, এটাও একটা অর্থপূর্ণ সেন্টেন্স। ঠিক একইভাবে পরেরটাতেও আমি যদি হি ওয়াজ সিন এটা বলে আমি যদি থেমে যাই, বাই বাই মি জিনিসটা যদি আমি মুছে দেই, তাও কিন্তু এটা একটা অর্থপূর্ণ সেন্টেন্স হয়। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার আপনাদের। যদি এরপরও কোনো কোয়েশ্চেন থাকে এখানে আপনারা আস্ক করতে পারবেন। সো এর পরের যে বিষয়টা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন ইন আইএলস রাইটিং টাস্ক 1 প্যাসিভ সেন্টেন্সেস আর মোস্টলি ইউজড ইন ডায়াগ্রামস এন্ড ম্যাপস। তো এটা এটা তো আমি আগেই বলছি যে আইএলস রাইটিং টাস্ক 1 এ প্যাসিভ সেন্টেন্স গুলা মূলত ইউজ হয় ডায়াগ্রাম এবং ম্যাপে। সো এটা একটা বিষয়। আচ্ছা, আর এটা যেটা বললাম যে প্যাসিভ সেন্টেন্সে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাক্টর বা ডুয়ার অনুপস্থিত থাকে। অ্যাক্টর বা ডুয়ার মানে কি, যে কাজ করে। হ্যাঁ, যে কাজ করে সে মোস্ট অফ দ্য টাইম দেখবেন অনুপস্থিত থাকে। যদিও আমরা এই সেন্টেন্সগুলোতে লিখছি বাই ব্যবহার করে, কিন্তু আপনি যে প্রফেশনালি আপনি যখন লিখবেন তখন যে সেন্টেন্সগুলো পাবেন সেখানে ম্যাক্সিমাম জায়গায় দেখবেন অ্যাক্টর বা ডুয়ার, যে কাজ করছে সে অনুপস্থিত থাকে, মানে তার কথা বলা হয় না। আচ্ছা, তো এরপরে দেখেন আপনারা নিচে দেখবেন যে বাংলা কিছু সেন্টেন্স এখানে দেয়া আছে। যে প্রথমে বলা হচ্ছে প্রতিদিন কাপড় ধোয়া হয়, দেয়ালটি গত বছর রং করা হয়েছে, ডকুমেন্টগুলো পাঠানো হয়েছে, টেবিলটি সরিয়ে নেওয়া উচিত, ক্লাসটি আগামীকাল নেওয়া হবে। ওকে, ভালো কথা। এখানে 5টা বাংলা সেন্টেন্স আমরা লিখছি। তো এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলা সেন্টেন্স কেন লিখলাম। বিষয়টা হচ্ছে দেখেন যে আমরা ট্রান্সলেশনের মাধ্যমে ভয়েস শিখবো। ট্রান্সলেশনের মাধ্যমে কেন শিখবো, কারণ হচ্ছে আমরা যখন একটা লাইন লিখি, মানে ধরেন আপনার রাইটিং টাস্ক ওয়ানে আপনাকে হচ্ছে আমি ডায়াগ্রাম লিখতে দিলাম। তো ডায়াগ্রাম বলেন, এখন একটা পর্যায়ে গিয়ে আপনি দেখলেন যে আপনি কোনো একটা জিনিস লিখবেন, হয়তো কোনো একটা বিষয় ঘটছে সেটা উল্লেখ করবেন কোনো একটা স্টেপে। তো তখন আপনি কিন্তু চিন্তা করবেন বাংলায়। তো এই যে বাংলায় আমরা চিন্তা করি, দেন হচ্ছে আমরা সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে লিখতে যাই, ওই জায়গাতে আমাদের হচ্ছে একটা মানে প্রবলেম ক্রিয়েট হয়। সো এই জন্য আমরা এই জিনিসগুলোকে হচ্ছে প্রথমে বাংলায় বুঝবো, দেন আমরা এটাকে ইংলিশে ট্রান্সলেট করাটা শিখবো। তাইলে আশা করি আপনাদের হচ্ছে আর প্যাসিভ সেন্টেন্স লিখতে বা প্যাসিভ সেন্টেন্স ব্যবহার করে ডায়াগ্রাম বা ম্যাপস লিখতে অসুবিধা হবে না। সো আমরা এখানে বাংলা সেন্টেন্স গুলা লিখছি। এখন একটা জিনিস দেখেন, এই যে বাংলা সেন্টেন্স গুলো এখানে লেখা হয়েছে, তো আপনারা আমাকে একটু বলেন যে এই বাংলা সেন্টেন্স গুলার মধ্যে একটা সামঞ্জস্য আছে বা প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা মিল আছে, তো সেই মিলটা কোথায়? টেন্সের ক্ষেত্রে সিমিলারিটি আছে, সবগুলো তো একই ধরনের টেন্সে আছে উপরের গুলো। আচ্ছা, হ্যাঁ বলতে পারেন, বাট না, সবগুলা না। সবগুলা না, টু বি মোর স্পেসিফিক আমি যদি বলি, এখানে যে 5টা সেন্টেন্স আছে সবগুলাই ডিফারেন্ট টেন্সে আছে। তো ও, আমি 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 ভাই 1 2 3 ভেবেছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মানে 1 2 3 উপরের। এর মধ্যে দেখেন এক এক একটু ডিফারেন্ট। আর 2 3 আপনাদের মনে হইতে পারে আচ্ছা সাবজেক্ট নেই। না, সাবজেক্ট আছে, সাবজেক্ট ছাড়া আসলে কোনো সেন্টেন্স হয় না ইংলিশে। সাবজেক্ট আছে কিন্তু হচ্ছে যে কাজ করছে, মানে যে অ্যাক্টর বা ডুয়ার সে অনুপস্থিত। এই যে এই লাইনটা এখানে মিলে গেছে। তো এটাই আর কি বিষয়, যে অ্যাক্টর বা ডুয়ার অ্যাবসেন্ট এই সবগুলা সেন্টেন্সে, যে কে কাজ করছে সেটা উল্লেখ নাই। আরেকটা বিষয় হচ্ছে আমরা যদি একটু মানে ডিটেলসে বোঝার চেষ্টা করি তাইলে আমরা দেখব যে এই এখানে সবগুলা সেন্টেন্সের একটা বিষয় কি, যে সবগুলা সেন্টেন্সই
পেসিভে লেখা আছে, মানে কাজটা হইছে, করা হইছে, করা হবে, করা উচিত, এইরকম একটা বিষয় আর কি, যে কে করতেছে না করতেছে এই ধরনের কোনো কথা নাই। তো এটা এটা হচ্ছে এগুলোর মধ্যে সিমিলারিটি। প্রথম সিমিলারিটি হচ্ছে অ্যাক্টর বা ডোয়ার নাই। দ্বিতীয় সিমিলারিটি হচ্ছে এগুলো প্যাসিভে লেখা আছে। সো এটা হচ্ছে আর কি একটা বিষয়। তো আমরা এই সবগুলা সেন্টেন্সকে ট্রান্সলেট করব ইংলিশে, তবে হ্যাঁ আমরা একটা রুলস ফলো করে, একটা রুলস মেনটেন করে আমরা হচ্ছে এগুলা লিখবো। আমরা প্রথমে সেই রুলসটা শিখবো যে কিভাবে আমরা একটা প্যাসিভ সেন্টেন্সকে ট্রান্সলেট করতে পারি। তো এই রুলটা শেখার জন্য দেখেন আমি রুলটা নিচে লিখে দিছি। এই যে এই চারটা স্টেপ, এই চারটা সিম্পল স্টেপ ব্যবহার করে আপনি হচ্ছে যে কোনো প্যাসিভ সেন্টেন্সকে ইংলিশে লিখতে পারবেন, যে কোনো প্যাসিভ সেন্টেন্স লিখতে পারবেন ইংলিশে। তো এই চারটা সিম্পল মানে রুলস ফলো করে আর কি। তো এটারও আগে, এই রুলস গুলো বোঝার আগে আমরা এখানে আসি একটু, এখানে আসি, এই দুইটা জিনিস একটু বুঝি। প্রথমত একটা সেন্টেন্সকে পেসিভে লিখতে হলে প্রথমত আপনাকে বুঝতে হবে যে ওই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। তাইলে একটা সেন্টেন্স পেসিভে লেখার জন্য টেন্স জিনিসটা খুবই জরুরি। এবং দ্বিতীয়ত আপনাকে ওই সেন্টেন্সের অক্সিলিয়ারি ভার্ব কে হবে সেটা আইডেন্টিফাই করাটা জরুরি। তাহলে এই দুইটা জিনিস আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে একটা সেন্টেন্সকে আমি যদি পেসিভে। তো আমরা এই যে সেন্টেন্স গুলা সেগুলাকে একটু চিন্তা করি। তো প্রথম সেন্টেন্সটা আপনারা আমাকে বলেন যে কোন টেন্সে আছে, এক্স্যাক্টলি কোন টেন্সে আছে সেটা একটু বলেন। Present indefinite. Present indefinite. প্রেজেন্ট ইনডেফিনিট, ইয়েস, ভেরি গুড। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে এই সেন্টেন্সটা। সো কিভাবে বুঝলাম প্রেজেন্ট ইনডেফিনিট? দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণটা বা বুঝার ওয়েটা হচ্ছে এরকম যে প্রতিনিয়ত করা হয়, রেগুলারলি করা হয়, অভ্যাসগত কাজ, চিরন্তন সত্য, এই ধরনের জিনিসগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্সের মধ্যে পড়ে। তো এটা হচ্ছে প্রথম সেন্টেন্সটা হচ্ছে আসলে প্রেজেন্ট সিম্পল টেন্স। এবং দ্বিতীয় যে সেন্টেন্সটা আপনি যদি চিন্তা করেন, তো দ্বিতীয় সেন্টেন্সটা আপনারা বলেন তো কোন কোন টেন্সে আছে। আচ্ছা, দ্বিতীয়টাতে আমি আসতেছি, আগে প্রথমটার বিষয়ে একটু কথা বলে নিই। প্রথম সেন্টেন্সটাতে আমরা, প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম সেন্টেন্সটা আছে হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সে, তাই না? প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট একই জিনিস। তো আমি প্রেজেন্ট সিম্পল লিখলাম, প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে। আরেকটা বিষয় হচ্ছে এই সেন্টেন্সের প্রেজেন্ট সিম্পল টেন্স যদি হয় তাহলে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব কে হবে? অক্সিলিয়ারি ভার্ব যদি প্রেজেন্ট সিম্পল Am হয়, amateur. এম ইজ আর, ইয়েস, এম ইজ আর, এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে অক্সিলিয়ারি ভার্ব। এখন তিনটার মধ্যে কোনটা হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে আমার এখানে পার্সন যেটা আছে সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল এবং কোন পার্সনে আছে। তো এখানে আসলে কাপড় হচ্ছে মূল নাউনটা, তো কাপড় আসলে থার্ড পার্সন। ওকে, এরপরের যে বিষয়টা, আর প্লুরাল হলে হচ্ছে এখানে কোনটা ইউজ হবে? আর ইউজ হবে। তো দ্বিতীয় বিষয়টাতে আসি যে দেয়ালটি গত বছর রং করা হয়েছে। আচ্ছা, আপনারা আমাকে একটা জিনিস আগে বলেন, 2 নাম্বার সেন্টেন্স আর 3 নাম্বার সেন্টেন্সের মধ্যে একটা মিল আছে, মিলটা কোন জায়গায় বা সিমিলারিটিটা কোন জায়গায় সেটা আমাকে একটু বলেন। ভাইয়া দুইটা কাজই করা হয়েছে। দুইটা কাজই করা হয়েছে, ইয়েস, 2 নাম্বার সেন্টেন্সে দুইটা কাজই করা হয়েছে, এটা হচ্ছে মিল। মানে 2 নাম্বার সেন্টেন্স এবং 3 নাম্বার সেন্টেন্সের মধ্যে মিলের জায়গাটা হচ্ছে, দেখেন 2 নাম্বার সেন্টেন্সটাও হচ্ছে ফিনিশড অ্যাকশন। তো মানে কাজটা শেষ হয়ে গিয়েছে। এবং আমি যদি 3 নাম্বার সেন্টেন্সে যাই তাহলে 3 নাম্বার সেন্টেন্সও সেম, 3 নাম্বার সেন্টেন্সও ফিনিশড অ্যাকশন। তাইলে দুইটা সেন্টেন্সের মধ্যে মিল হচ্ছে, দুইটা সেন্টেন্সে কাজ শেষ। আচ্ছা, এখন এখানে একটা কথা বলি যে পেসিভ সেন্টেন্স গুলার টেন্সের মধ্যে অ্যাক্টিভের তুলনায় একটু ডিফারেন্স থাকে। সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো যে পেসিভ সেন্টেন্সের যে টেন্সের রুলস আর অ্যাক্টিভ সেন্টেন্সের যে টেন্সের রুলস সেগুলোতে একটু একটু ভেরি করে জিনিসগুলো। তো দেখেন, এই দুইটা সেন্টেন্সই হচ্ছে কাজ শেষ হয়ে গিয়েছে। এবার আমরা দুইটা সেন্টেন্সের মধ্যে অমিল কোন জায়গায় সেটা একটু বলেন আমাকে, মানে ডিসিমিলারিটিটা কোন জায়গায় সেটা আমাকে একটু বলেন দুইটা সেন্টেন্সের মধ্যে। ভাইয়া আমি বলবো, হ্যাঁ, ইয়েস, অমিলটা হচ্ছে ভাইয়া, আহ 2 নম্বরটাতে টাইমটা মেনশন করা আছে কত বছর, ইয়েস, আর 3 নম্বরে হচ্ছে কোনো টাইম মেনশন করা নেই ভাইয়া, ইয়েস, সময়টা মেনশন করা। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। সো 2 নাম্বারে হচ্ছে টাইম মেনশন করা আছে, 3 নাম্বারে টাইম মেনশন করা নাই। ইয়েস, মিমিও এটা ধরতে পেরেছেন, মেনশনড। আচ্ছা, আর 3 নাম্বার সেন্টেন্সের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে ফিনিশড অ্যাকশন প্লাস টাইম নট মেনশন, মানে টাইম উল্লেখ করা নাই, কাজটা কখন হয়েছে সেটা উল্লেখ করা নাই। তো এই হচ্ছে দুইটা সেন্টেন্সের সিমিলারিটি। এখন পরিষ্কার ভাষায় একটা জিনিস মনে রাখবেন, স্পষ্টভাবে
খাতায় অথবা মাথায় যেখানে পারবেন লিখে রাখবেন। বিষয়টা হচ্ছে যে যদি প্যাসিভ সেন্টেন্স এরকম হয় যে সেখানে কাজটা শেষ হয়ে গিয়েছে এবং কাজটা কখন শেষ হয়েছে সেটাও যদি উল্লেখ করা থাকে, তাইলে ওই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। মানে পাস্ট ইনডেফিনিট না, সরি, পাস্ট একই জিনিস, হ্যাঁ, পাস্ট সিম্পল টেন্স। যদি ফিনিশড অ্যাকশন হয় এবং টাইম মেনশন করা থাকে তাইলে সেটা হয় পাস্ট সিম্পল টেন্স। আর যদি ফিনিশড অ্যাকশন হয় কিন্তু টাইম মেনশন করা না থাকে, প্রেজেন্ট পারফেক্ট হবে। যদি টাইম মেনশন করা না থাকে তাইলে সেটা প্রেজেন্ট পারফেক্ট হবে। ফিনিশড অ্যাকশন কিন্তু টাইম মেনশন করা নাই, কাজটা হয়ে গেছে কিন্তু কাজটা কখন হয়েছে সেটা বলা নাই, তাইলে এটা প্রেজেন্ট পারফেক্ট হবে। আর যদি কাজটা হয়েছে এবং কখন হয়েছে সেটা বলা থাকে তাইলে সেটা পাস্ট সিম্পল হবে। তাহলে পাস্ট সিম্পল আর প্রেজেন্ট পারফেক্ট আইডেন্টিফাই করার ওয়ে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে প্যাসিভ সেন্টেন্সে কোনটা ইউজ হয়? হ্যাজ অথবা হ্যাভ। এবং হ্যাজ অথবা হ্যাভ এর সাথে বিন বসে। এটা মনে রাখবেন যে হ্যাজ অথবা হ্যাভ এর সাথে বিন বসবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হইলে। আচ্ছা, এরপরে এটা টেবিলটা সরিয়ে নেওয়া উচিত, এটা কোন টেন্সে আছে বলতে পারবেন? টেবিলটি সরিয়ে নেওয়া উচিত। ভাইয়া এটা প্রেজেন্ট সিম্পলে আছে। ইয়েস, প্রেজেন্ট সিম্পলে আছে। ইয়েস, এটা প্রেজেন্ট সিম্পলে আছে। তবে এটাতে একটা একটা বিষয় একটু একটু হচ্ছে আলাদা, সেটা হচ্ছে যে এটাতে আপনার একটা মোডাল অক্সিলিয়ারি ব্যবহার করতে হবে। মোডাল অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে, কারণ এখানে এই যে সরিয়ে নেওয়া উচিত মানে কোনো ঘটনা ঘটা উচিত কিন্তু এখনো ঘটে নাই, এই ধরনের কিছু যখন বোঝায় তখন সেটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি ব্যবহার করতে হয়। উড, কুড, শুড, এই ধরনের বিষয়গুলো। তো এখানে উচিত ইংলিশ হচ্ছে শুড, এখানে আসলে শুড ব্যবহৃত হবে। তো এটা প্রেজেন্ট সিম্পল, কিন্তু এটার অক্সিলিয়ারি ভার্বটা কে হবে? এটার অক্সিলিয়ারি ভার্বটা হবে শুড। যেমন হতে পারতো, হওয়া উচিত ছিল, এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা শুড, উড, কুড এই এই ধরনের বিষয়গুলা ইউজ করে থাকি। আচ্ছা, এরপরের বিষয়টাতে আমরা যাই যে ক্লাসটি আগামীকাল নেওয়া হবে। ক্লাসটি আগামীকাল নেওয়া হবে, আহ, এটা কোন টেন্সে আছে? খুবই সিম্পল, এটা আপনারা ইজিলি বুঝতে পারবেন। এটা হচ্ছে আপনারা দেখেন আগামীকাল মানে ফিউচারের কথা বলা হচ্ছে এবং এটা আগামীকাল নেওয়া হবে এবং সিম্পলি বলা হয়েছে, তার মানে এটা প্রেজেন্ট, সরি, ফিউচার সিম্পল টেন্সে আছে। হ্যাঁ, কোনো ভবিষ্যতে কোনো জিনিস ঘটবে সেটা যখন আমরা বলি তখন এটা হচ্ছে, এবং সময় উল্লেখ করে যখন বলি প্যাসিভের ক্ষেত্রে তখন সেটা হচ্ছে ফিউচার সিম্পল টেন্সে হয়। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে ফিউচার সিম্পল টেন্সে আছে। এটা হচ্ছে ফিউচার সিম্পল টেন্সে আছে এবং ফিউচার সিম্পল টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভার্ব ইউজ করব। প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে শ্যাল অথবা উইল, সাথে বি যুক্ত হবে, যেহেতু এটা প্যাসিভ সেই জন্য এটার সাথে বি যুক্ত হবে, শ্যাল অথবা উইল। তো এখন এখানে একটা বিষয় বলি, শ্যাল যেই অক্সিলিয়ারি, এই অক্সিলিয়ারিটা এখন আর ইংলিশে তেমন একটা ব্যবহার হয় না। আপনারা দেখবেন বর্তমান সময়ে ব্রিটিশ বলেন, আমেরিকান বলেন, অস্ট্রেলিয়ান বলেন, কেউই আসলে শ্যাল তেমন একটা ইউজ করে না। সো দ্যাটস ওয়াই আমরা সব ধরনের সেন্টেন্সকে আসলে শ্যাল ব্যবহার না করে উইল ব্যবহার করেই লিখতে পারবো। তো আমরা কি করলাম, ওই যে দুইটা টিপস বলছিলাম যে টেন্স আইডেন্টিফাই করা এবং অক্সিলিয়ারি ভার্ব আইডেন্টিফাই করা, এই দুইটা বিষয় আমরা ক্লিয়ার করে ফেললাম এই সেন্টেন্সগুলার। এখন আমরা ওয়ান বাই ওয়ান সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করব। তো দেখেন, সেন্টেন্সগুলো ট্রান্সলেট করার জন্য আমাদের কি করতে হবে? আমরা এখন হচ্ছে এই রুলসটা শিখবো যে এই যে চারটা বিষয় বা এই যে চারটা স্টেপ, যে চারটা স্টেপ ব্যবহার করে আমরা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স লিখতে পারি, ওই চারটা স্টেপ আমরা হচ্ছে এখন শিখে নিব। তো দেখেন, 4 simple steps to write a passive sentence। প্রথমে বলা হচ্ছে স্টার্ট উইথ দ্য নাউন, মানে ওই সেন্টেন্সের মধ্যে যে নাউন আছে তাকে দিয়ে শুরু করতে হবে। তো দেখেন, প্রথম সেন্টেন্সে আসি। প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে নাউন কে আমাকে বলেন তো? প্রথম সেন্টেন্সে নাউনের কাজ কে করতেছে? প্রথম সেন্টেন্সে আমরা যদি খেয়াল করি তাইলে দেখব যে প্রথম সেন্টেন্সের মধ্যে নাউনের কাজ করতেছে হচ্ছে কাপড়। তাইলে আমরা বলতে পারি যে যেহেতু কাপড় ধোয়া হয় এবং আমরা আইডেন্টিফাই করছিলাম যে এটা প্লুরালে আছে, কারণ এখানে কয়টা কাপড় সেটা উল্লেখ করা নাই, সেহেতু এটা প্লুরালে আছে। এবং প্লুরাল হইলে কাপড়ের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ক্লথস, সি এ সরি CLOTHES, ক্লথস। এরপরে প্রথমে বলা হয়েছে স্টার্ট উইথ দ্য নাউন, আচ্ছা নাউন দিয়ে স্টার্ট করলাম। 2 নম্বর স্টেপে কি বলা হচ্ছে? পুট অক্সিলিয়ারি ভার্ব অ্যাজ নিডেড,
মানে প্রয়োজন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসাবো। তাহলে ক্লথস এর পরে আমরা কি বলছিলাম, অক্সিলিয়ারি ভার্ব কে হবে, যেহেতু এটা থার্ড পারসন এবং প্লুরাল নাম্বার, তাহলে থার্ড পারসন প্লুরাল নাম্বার হইলে প্রেজেন্ট সিম্পলে আর ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে আর ইউজ করব। তাহলে আমরা লিখবো ক্লথস আর। এরপরে দেখেন কি বলা হচ্ছে, 3 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপ হচ্ছে V3। হ্যাঁ, V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেইন ভার্ব। এটা আপনাদেরকে এখানে একটু আমি অ্যাড করছি যে আপনারা, আপনাদের কাছে যে কোনো গ্রামার বই থাকুক, যে গ্রামার বই আছে না কেন, দেখবেন যে ওখানে ভার্বের একটা লিস্ট দেয়া আছে। আপনারা সেই লিস্টটা একটু ভালো করে পড়বেন, কারণ ইংলিশে এই লিস্টটার গুরুত্ব আহ, খুবই বেশি, খুবই সিগনিফিক্যান্ট এই জিনিসটা। তো আপনারা ওই ভার্ব লিস্টটা পড়বেন, এতে হচ্ছে আপনাদের ভার্বের যে ফর্মগুলো সেগুলোর ব্যাপারে ডাউটগুলো ক্লিয়ার হবে। তো এই যে V3, V1, V2, V3, V1 মানে প্রেজেন্ট ফর্ম, V2 মানে হচ্ছে পাস্ট ফর্ম, আর V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা V3 ইউজ করব। এখন দেখেন এখানে ভার্ব কোনটা, এই যে ধোয়া, ধোয়া দ্বারা ভার্ব বুঝাইতেছে মানে কাজ করা। তাহলে ধোয়া ইংলিশ কি, ওয়াশ। ওয়াশের V3 কি হবে, ওয়াশ, ওয়াশড, ওয়াশড। তাহলে এই জিনিসটা হবে ক্লথস আর ওয়াশড। এরপরে প্রতিদিন। এরপরে দেখেন লাস্ট স্টেপে কি বলছে, যে রাইট দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। রেস্ট অফ দ্য সেন্টেন্স মানে কি, অবশিষ্টাংশ। তাহলে আমরা লিখবো ক্লথস আর ওয়াশড এভরিডে। ক্লথস আর ওয়াশড এভরিডে। সো আমরা 1 নাম্বার স্টেপ শেষ করলাম, যে আমরা এটা লিখলাম। এবং 2 নাম্বারে আমরা কি করব, 2 নম্বর সেন্টেন্সটাকে ট্রান্সলেট করব। তো এই কিউএতে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে নাউনটা দিয়ে লিখবো, যে যেই নাউনটা থাকবে এখানে, মানে যার উপর কাজ হচ্ছে। তো এখানে কার উপর কাজ হচ্ছে, এখানে কাজ হচ্ছে রং করা। আর রং করা হয়েছে কার উপর, দেয়ালকে রং করা হয়েছে। তাহলে দেয়ালকে দিয়ে সেন্টেন্স শুরু হবে। তাহলে ওই নাউনটা দিয়ে আমরা শুরু করব, দেয়াল হচ্ছে সেই নাউনটা। তাহলে আমরা হচ্ছে লিখবো দেয়ালটি, মানে আইডেন্টিফাই করে দেওয়া আছে, আপনি যদি খেয়াল করেন দেয়ালটি। তাহলে আমরা এইভাবে লিখবো যে দা ওয়াল। দা লিখতে হবে কেন, কারণ এটা আইডেন্টিফাই করে দেয়া, নির্দিষ্ট করে দেয়া। দা ওয়াল। ওকে, সো দা ওয়াল। এরপরে কি বলা হচ্ছে, দা ওয়াল, এরপরে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বসাইতে হবে, পুট অক্সিলিয়ারি ভার্ব এজ নিডেড। তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্ব এখানে কি বলছিলাম, টেন্স বুঝছিলাম যে এটা হচ্ছে পাস্ট সিম্পল। পাস্ট সিম্পল হলে ওয়াজ অথবা ওয়্যার হবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ হবে, প্লুরাল হলে ওয়্যার হবে। তাহলে দা ওয়াল ওয়াজ হবে। তাহলে দা ওয়াল ওয়াজ, যেহেতু এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার, কারণ একটা ওয়াল, এখানে দেয়াল টি বলা হচ্ছে। তাইলে দা ওয়াল ওয়াজ। এরপর হচ্ছে মেইন ভার্বের ভিতরে, মেইন ভার্ব কে হবে সেটা বলছি একটু আগেই, যে রং করা হচ্ছে মেইন ভার্ব বা কাজ করা বোঝাচ্ছে। তাইলে এখানে হচ্ছে আমার মেইন ভার্বটা হবে দা ওয়াল ওয়াজ। মেইন ভার্ব রং করা, রং করা ইংলিশ কি, পেইন্ট। পেইন্ট, তাই না, পেইন্ট। পেইন্টের V3, তাহলে V3 কি হবে, পেইন্টেড। দ্য দ্য ওয়াল ওয়াজ পেইন্টেড। এরপরে অবশিষ্টাংশ অর্থাৎ সেন্টেন্সের রেস্ট অফ দ্য পোর্শন আর কি। তাহলে আমরা লিখবো দ্য ওয়াল ওয়াজ পেইন্টেড লাস্ট ইয়ার। ওকে, তো ক্লথস আর ওয়াশড এভরিডে, দ্য ওয়াল ওয়াজ পেইন্টেড লাস্ট ইয়ার। এবং 3 নাম্বার, ডকুমেন্ট গুলো পাঠানো হয়েছে। তাইলে ডকুমেন্ট গুলো, তাইলে আমরা কি লিখবো, ডকুমেন্ট গুলো। দেখেন এটা যদিও প্লুরাল কিন্তু নির্দিষ্ট করে দেয়া। তাইলে আমরা বলবো দা ডকুমেন্টস। দা ডকুমেন্টস। আচ্ছা, ডকুমেন্টস গুলো পাঠানো হয়েছে। এখন ডকুমেন্ট পাঠানো ইংলিশ কি, ডকুমেন্ট লিখলাম, এরপর হচ্ছে নাউন লেখার পরে কি করতে হবে, অক্সিলিয়ারি ভার্ব বসাইতে হবে। তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্ব কে হবে, এটা হচ্ছে বলছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হইলে হয় হ্যাজ বিন হবে, নয় হ্যাভ বিন হবে। এখন এটা যেহেতু প্লুরাল, প্লুরাল হইলে হ্যাভ বিন হয়, সিঙ্গুলার হইলে হ্যাজ বিন হয়। তাহলে দ্য ডকুমেন্টস হ্যাভ বিন, হ্যাভ বিন। এরপর হচ্ছে মেইন ভার্বের V3, এখানে মেইন ভার্ব কোনটা, পাঠানো। পাঠানো ইংলিশ কি, পাঠানো ইংলিশ হচ্ছে সেন্ড। তাহলে সেন্ডের V3 হচ্ছে সেন্ট। সেন্ড, সেন্ট, সেন্ট, সরি। আচ্ছা, তো দ্য ডকুমেন্টস হ্যাভ বিন সেন্ট। দ্য ডকুমেন্টস হ্যাভ বিন সেন্ট। আচ্ছা, এরপরে তো আর কিছু নাই এই সেন্টেন্সে, তো এখানে আর লেখার মতো কিছু নাই। দ্য ডকুমেন্টস হ্যাভ বিন সেন্ট এটা লিখলাম।
তাহলে এই 3 নাম্বার সেন্টেন্সও আমাদের শেষ। দেখেন 2 আর 3 নাম্বার সেন্টেন্স যদিও কাজ শেষ, কিন্তু হচ্ছে দুইটা দুইভাবে আমরা প্যাসিভ করলাম। প্রথমটাকে হচ্ছে ওয়াজ ব্যবহার করে, দ্বিতীয়টাকে হচ্ছে হ্যাভ বিন ব্যবহার করে। তো কখন ওয়াজ হবে কখন হ্যাভ বিন হবে এই জিনিসটা আশা করি ক্লিয়ার। এটা ক্লিয়ার থাকাটা খুবই ইম্পর্টেন্ট প্যাসিভ সেন্টেন্স লেখার ক্ষেত্রে। এরপরে টেবিলটি সরিয়ে নেওয়া উচিত। এখানে প্রথমে নাউন দিয়ে শুরু হবে এজ ইউজুয়াল। এখানে নাউন হচ্ছে না টেবিল, কারণ কাজটা মানে সরিয়ে নেওয়া উচিত যেটা, এটা হচ্ছে প্রয়োগ হবে কার উপর, টেবিলের উপর। তাহলে দা টেবিল, টেবিলটি যেহেতু সেহেতু দা বসছে, দা টেবিল উচিত। এখানে বলছিলাম যে শুড হবে অক্সিলিয়ারি ভার্ব। শুড বসাইলে শুডের পরে বি বসাইতে হয়। হ্যাঁ, যেহেতু এখানে আমি শুড লিখলাম, তাইলে শুডের পরে হচ্ছে আমার বি লিখতে হবে। তাইলে দ্য টেবিল শুড বি, শুড বি কি হবে, দ্য টেবিল শুড বি সরিয়ে নেয়া। সরিয়ে নেয়া ইংলিশ হচ্ছে কি, টেক অ্যাওয়ে বা হচ্ছে রিমুভ। তাহলে আমরা রিমুভ লিখতে পারি এখানে, দ্য টেবিল শুড বি রিমুভড, সরিয়ে নেওয়া উচিত। এবং এবার সবার শেষের সেন্টেন্সটাতে আসি, দ্য লাস্ট সেন্টেন্স। তাহলে লাস্ট সেন্টেন্স হচ্ছে ফিফথ সেন্টেন্স, যেটা যে ক্লাসটি আগামীকাল নেওয়া হবে। তাহলে এখানে কাজটা হচ্ছে নেওয়া হবে, সেটা বোঝাচ্ছে কাজ। আর কার উপর কাজটা হচ্ছে, এটা হচ্ছে ক্লাসের উপর ভার্বটা প্রয়োগ হবে। তাইলে ক্লাস দিয়ে সেন্টেন্স শুরু হবে, দা ক্লাস। তাইলে আমরা লিখবো যে দা ক্লাস। এরপর হচ্ছে আমি এখানে বলছিলাম যে ফিউচার সিম্পল, এখানে আমরা উইল, উইল এবং বি ব্যবহার করব। তাইলে দ্য ক্লাস উইল বি, উইল বি। এরপর হচ্ছে ক্লাস নেয়া ইংলিশ কি, টেক। ভার্বের ভি থ্রি, মেইন ভার্বের ভি থ্রি। আমরা এখানে দেখেন প্রথমে এই যে নাউন বসাইলাম, তারপর হচ্ছে আমরা উইল বসাইলাম অক্সিলিয়ারি ভার্ব উইল বি, উইলের সাথে বি বসলো। এবং তারপর হচ্ছে আমরা মেইন ভার্ব টেক, টেকের সাথে আমরা হচ্ছে ভি3 লিখবো। টেকের ভি3 হচ্ছে টেকেন, দ্য ক্লাস উইল বি টেকেন আগামীকাল। আগামীকাল ইংলিশ হচ্ছে টুমরো, TOMORROW। টুমরো বানানটা সবসময় সাবধানে খেয়াল করে লিখবেন, কারণ টুমরো মানে হচ্ছে যে, যেহেতু বললাম যে আগামীকাল, আগামীকালের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা বানান ভুল করি এখানে, যে আমরা অনেকে ডাবল এম দিয়ে দিই, অনেকে ডাবল আর না দিয়ে ডাবল এম দিয়ে দিই। সো এই মিস্টেকটা করবেন না, মনে রাখবেন টুমরো বানানে একটা এম দুইটা আর। আচ্ছা, সো আমরা এই সবগুলা সেন্টেন্স বুঝতে পেরেছি কিনা, এগুলা যে আমরা এই যে 4টা স্টেপ ব্যবহার, সো আমরা এরকম 5টা আমরা শিখালাম ক্লাসে, আমরা হচ্ছে এরকম আরো 10-15টা বা 20টা সেন্টেন্স আমরা আপনাদেরকে দিব। এগুলো আপনারা হোমওয়ার্ক হিসেবে করবেন। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার।